হৃদের শক্ত গলায় দমে যায় মায়া। মায়া মিনমিন করে বলে, আমার বেবি চাই। শোনো হৃদ, আমি বিয়ে করেছি শুধু নিজের জন্য। আগে আমাকে সময় দাও। বেবি নিয়ে আপাতত আমার কোনো প্ল্যানিং নেই। যদি কখনো বেবি নিতেই হয় তাহলে সেটা পরে, যখন সঠিক সময় হবে তখন, নট নাও। মায়া রাগে হৃদের হাতটা ঝাড়া দিয়ে ফেলে কিচেন হতে চলে যায়। মায়ের কাছে হৃদ রাগে দাঁতে দাঁত পিষে হাত বাড়িয়ে কিচেনের সেলফ টেনে ফ্লোরে ফেলে দেয়। তৎক্ষণাৎ মায়ের পিছনে চেঁচিয়ে বলে, হৃদ দাঁড়া তুই। মায়া পালিয়ে যায়। হৃদ মায়ের পেছনে 2 বার চেঁচিয়েছে। বাড়িতে মানুষ থাকায় অনেকেই দৌড়ে কিচেনে আসে ভাঙচুরের শব্দে। হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ আগ বাড়িয়ে প্রশ্ন করে না। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্লোরের এলোমেলো জিনিসপত্র দেখে এগিয়ে আসেন। হৃদের ক্রোধান্বিত মনোভাব দেখে প্রশ্ন করে বলেন, কি হয়েছে বাবু, রেগে আছিস কেন? কোনো সমস্যা? মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে হৃদ রেগে বেরিয়ে চলে যায়। মায়া ছাদে বসে সবার সাথে 2 হাতে মেহেদি শুকাচ্ছে। মিউজিকের গান চলছে, আশেপাশে হইচই। টিয়া অনেকক্ষণ যাবৎ মিসিং। মায়া ব্যাপারটা মাত্রই খেয়াল করেছে। মায়া আশেপাশে টিয়ার খোঁজ করে। জুইকে বলে, জুই, টিয়াকে দেখেছিস কোথাও? টিয়া কোথায় রে? জুই মায়ের মতোই মেহেদি রঙা জামদানি শাড়ি পরেছে। জুইয়ের হাতে মেহেদি পরা শেষ হয়নি। মেহেদি আর্টিস্ট জুইকে মেহেদি দিয়ে দিচ্ছে। জুই হাতের মেহেদির দিকে তাকিয়ে জবাব দিয়ে বলে, টিয়া নিচে গেছে হয়তো। কবে গেছে কিছু জানিস? জানি, ঘণ্টাখানেক আগে। বাড়ির সব মেয়েরা ছাদে বসে আছে। টিয়া একা নিচে এত সময় ধরে কি করছে? কোনো সমস্যা হলো নাকি? টিয়ার চিন্তায় মা আবারও উঠে গেল। আসছি বলে জুইকে বলে আবার নিচে নেমে গেল। বসার ঘরে টিয়া নেই। মেহমানরা বসে আছে, কিচেনে সার্ভেন্টরা আছে, কিন্তু টিয়া কোথাও নেই। মায়া কি মনে করে বসার ঘর পেরিয়ে বাইরে গেল। খানবাড়িতে হৃদের ছেলেরা মেহমানদের তদারকি করছে। বেশ কয়েকটা গরু মহিষ একত্রে জবাই করা হয়েছে কালকের অনুষ্ঠানের জন্য। সাদা পাঞ্জাবি পরে ছেলেরা হাতে হাতে কাজ করছে। নিহাল খান, রাদিফ, আয়ন, আরব খান সেখানেই দাঁড়িয়ে। হৃদ আসিফকে আশেপাশে কোথাও দেখা যায়নি। খানবাড়ির যে পাশটায় সবাই কাজ করছে তার বিপরীত পাশে মায়া এগোয়। এত ছেলে মানুষের সামনে দিয়ে টিয়া কোথাও যাবে না। খানবাড়ির অপর পাশে বাগানে গেটের পাশে কিছু মানুষ দেখা যাচ্ছে। হয়তো সেখানেই টিয়া থাকতে পারে। চারপাশে বেশ লাইটিং করা, তাই তেমন অন্ধকার নেই, ভালোই আলো আছে। আসিফ টিয়াকে নিয়ে খানবাড়িতে ঢোকে। টিয়ার বাম হাতের কবজিতে ব্যান্ডেজ। ওর হাতের ফোনটা তখন ছাদ থেকে নিচে পড়ে যায় অসাবধানতায় ছবি তুলতে গিয়ে। তাড়াহুড়াই টিয়া ছাদ থেকে নেমে বাগানের পেছন দিকটায় দৌড়ে গিয়ে ইটের সঙ্গে হোঁচট খেয়ে ডেকোরেশনের লাইটের উপর পড়ে যায়। কাঁচের লাইট ভেঙে টিয়ার বাম হাত রক্তাক্ত হয়। ভাগ্য সহায় থাকায় এদিকটায় তখন জেনারেটর চালু করেনি লোকজন, কারণ লাইটিংয়ের কি একটা সমস্যা ছিল। না হলে শর্ট সার্কিটে মারা যেত টিয়া। আসিফ, হৃদ ওরাও বাইরে ছিল। টিয়া পড়ে যাওয়ার চিৎকারে সকলেই দৌড়ে আসে। আসিফ দৌড়ে টিয়াকে তুলে বসায়। হাত রক্তাক্ত হয় কাঁচে। হৃদ আসিফকে দিয়ে টিয়াকে ডাক্তারের কাছে পাঠিয়ে তখন বাড়ির ভেতরে গিয়েছিল মায়ের সঙ্গে দেখা করতে। আসিফ টিয়া দুইজনই পাশাপাশি হাঁটছে। টিয়া গায়ের ওড়নায় শরীর ঢেকে, বাম হাত ওড়নার নিচে। ফেরি লাইটে খানবাড়ি ঝলমল করছে। আসিফ অদূরে সবাইকে দেখল, ব্যস্ত ভঙ্গিতে গরু কাটছে, রান্নাবান্নার আয়োজন করছে। টিয়াকে বাড়ির ভেতর পৌঁছে সে হৃদ ভাইয়ের কাছে যাবে। হৃদ ভাই অলরেডি 2 বার কল দিয়েছেন। হঠাৎ টিয়া নীরবতা ভেঙে মিহিস্বরে প্রশ্ন করল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আসিফের মনোযোগ ছেলেদের রান্নাবান্নার আয়োজনের মধ্যে ছিল। টিয়ার কণ্ঠে ফিরে তাকায়, সম্মতি দিয়ে বলে, জি বলুন। রাফাকে এখনও পছন্দ করেন? আসিফ কপাল কুঁচকায়। টিয়া রাফা দুজনই মায়ের বান্ধবী হলেও রাফা চট্টগ্রামের আর টিয়া ঢাকার। দুজন দুজনের অপরিচিত। তাহলে টিয়া কিভাবে রাফার কথা জানল? মায়াভাবির থেকে জেনেছে। আপনি রাফাকে চেনেন? জি চিনি, মায়ের বান্ধবী, সেই সূত্রে আমারও চেনা আর কি। ও। তারপর দুজনেই নীরব। টিয়া ফের নীরবতা ভেঙে বলে, আপনি বললেন না তো রাফাকে এখনো পছন্দ করেন কি না? আমি এখন তাকে পছন্দ করলে কি সে আমার হবে? তা হয়তো হবে না, তারপরেও জানতে ইচ্ছে করলো, তাই প্রশ্নটা করলাম। আসিফ নীরব রইল। টিয়া ফের বলে, রাফা প্রেগনেন্ট। জানি। কষ্ট পান? না। ভুলে গেছেন? হয়তোবা হ্যাঁ, কাউকে মনে রেখে কষ্ট পাওয়ার চেয়ে তাকে ভুলে গিয়ে ভালো থাকাটা উত্তম নয় কি? টিয়া ঝটপট উত্তরে বলে, অবশ্যই উত্তম, অবশ্যই উত্তম। তার মানে আপনি রাফাকে ভুলে এখন সিঙ্গেল আছেন, তাই তো? টিয়ার উৎফুল্লতায় আসিফ ঘুরে তাকালো। হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলে, আপনি আমার ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছেন কেন? কারণ কি? কারণ আছে বলেই তো দেখাচ্ছি। কারণ ছাড়া কি কেউ জলঘোলা করে বলুন? জলঘোলা করার কারণটা শুনি তাহলে। আসিফ কথায় কথায় প্রশ্ন করছে টিয়াকে। সে ভাবেনি টিয়া নিজের বিয়ের প্রস্তাব আসিফকে দেবে। আসিফ হতবাক বাকরুদ্ধ হয়ে যায়। টিয়া বলে, আমাকে বিয়ে করবেন? আমি কিন্তু বউ হিসেবে অনেক ভালো হব। করবেন বিয়ে আমাকে? টিয়া ঝটপট কথাটা বলে ফেলল। আসিফ বাকরুদ্ধ হয়ে অস্বস্তি লজ্জায় পড়ে যায়। জীবনে ফার্স্ট টাইম
কোনো মেয়ে তাকে ভালোবাসা নয়, সোজা বিয়ের প্রস্তাব দিচ্ছে। রাফাকে সে পছন্দ করেও বলতে পারেনি, এজন্য আজ রাফা অন্য কারো বউ। অথচ টিয়া কেমন ঠাস ঠাস করে আসিফকে মনের কথাটা সহজেই বলে ফেলল। এতক্ষণ তাও আসিফ স্বাভাবিক কথাবার্তা বলছে, এখন বলতে পারছে না লজ্জায়। টিয়া উৎফুল্লতায় আসিফের চোখের দিকে তাকিয়ে আছে। আসিফ লজ্জা সংকোচবোধে দৃষ্টি সরিয়ে এদিক সেদিক তাকাচ্ছে জড়তাই। টিয়া ফের আসিফকে অস্বস্তিতে ফেলে বলে, আপনি কি লজ্জা পাচ্ছেন? আরে লজ্জা পায়েন না, আমি আর আপনি তো আমরা ভবিষ্যৎ বউ জামাই। আমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর দেখাবে, তাই না? কথাটা বলেই টিয়া মাথায় ঘোমটা টেনে বউ সাজে। আসিফ অস্বস্তিতে পালিয়ে যেতে চেয়ে বলে, আপনি ঘরে যান পাগল। আসিফ তাড়াহুড়োয় চলে যেতে লাগলো। টিয়া পেছন থেকে ডেকে গান ধরে, বন্ধু একবার পিছন ফিরে চাও, একটা কথার জবাব দিয়ে যাও, ভালোবাসা কেন আমারে কান্দাও। রাত প্রায় 1টার ঊর্ধ্বে। রাদিফ ক্ষুধার্থ রাদিফ নিহাল খানকে বলে বাড়িতে ঢোকে ডিনার করতে। সারাদিনের দৌড়াদৌড়িতে দুপুরেও খাওয়া হয়নি। এখন বেশ রাত হওয়ায় ক্ষুধার্থ রাদিফ থাকতে না পেরে সুফিয়া খান রাদিফকে ডাইনিংয়ে বসতে বলে তিনি কিচেনে যান। সঙ্গে সার্ভেন্ট আছে। বসার ঘরে কয়েকজন মেহমান মহিলারা বসে আছে। বাকিরা সবাই ছাদে হইচই করছে। রাদিফ ডাইনিংয়ের চেয়ার টেনে বসতেই শুভাকে দেখতে পেল। সে সাদা ভাত গরুর মাংস দিয়ে খাচ্ছে। রাদিফ শুভার মুখোমুখি চেয়ারে বসে। খুব স্বাভাবিকভাবেই শুভা এক পলক রাদিফকে দেখে পুনরায় খাওয়ায় মনোযোগী হয়। রাদিফ একটু কপাল কুঁচকে স্বাভাবিকভাবেই ফোন চালায়। দুজনকে নীরবে এড়িয়ে যায়। খানিক বাদে সুফিয়া খান মালাকে দিয়ে খাবার ডাইনিংয়ে রাখে। রাদিফের সামনে প্লেট দিয়ে তিনি তাতে ভাত বেড়ে মাছ তুলে দেন। রাদিফের মাছ পছন্দ। এই বাড়িতে রাদিফ আর মায়াই মাছ প্রিয় মানুষ। রাদিফ খেতে শুরু করেছে। সুফিয়া খান রাদিফের পাশের চেয়ারে বসতে বসতে বলে, শুনলাম তুমি নাকি শুভাকে বলেছ ও তোমাকে বিয়ে করলে ওর পড়াশোনা ছাড়তে হবে। সেজন্য আমি ভাবলাম ওর পড়াশোনা শেষ হলেই তোমাকে না হয় ও বিয়েটা করলো। এমনিতেও তুমি 5 বছর সময় চাচ্ছ, তোমাকেও সময় দিলাম, ফাঁকে ওর পড়াশোনাটাও শেষ হলো। ইন্টার্নশিপ না হয় তোমার বউ হয়ে করলো, কি বলো? রাদীপ চুপচাপ খাচ্ছে। শুভা খাবার রেখে মা ছেলের দিকে তাকিয়েছে। মায়ের দৃষ্টি বুঝে রাদীপ নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সুফিয়া খান ফের বলে, পারফেক্ট, তাহলে কিছুদিনের মধ্যে তোমাদের দুজনের বিয়ের রেজিস্ট্রি করে ফেলি। রাদীপ এবার খাবার থামিয়ে অবাক গলায় বলে, বিয়ে করব বলেছি, তাহলে এখন আবার রেজিস্ট্রি কেন করতে হবে আম্মু? সুফিয়া খান রাদীপকে বুঝিয়ে বললেন, একটা মেয়ে আমাদের জন্য বছরের পর বছর অপেক্ষা করবে, আর আমরা তাকে এতটুকু বিশ্বাস দেব না যে আমরা তার অপেক্ষার সম্মান করব, বিশ্বাসঘাতকতা করব না? তোমার কথা চিন্তা করে শুভকে আপাতত আমাদের ঘরের বউ করে আনবো না, কিন্তু শুভার পরিবার সমাজ আছে, ওরা ওদের মেয়েকে কোনো ভরসা ছাড়া কেন বছরের পর বছর আমাদের কথাই বিয়ে ছাড়া বসিয়ে রাখবে? ওদের মেয়ের একটা জীবন আছে না? সেজন্য তোমার কথাও রইল, আর শুভার দিকটাও বিবেচনা করে আপাতত তোমাদের আইনগত বিয়ের রেজিস্ট্রেশন করে রাখবো। তোমরা সংসার করবে 5 বছর পর, যেদিন তুমি নিজে এসে বলবে সেদিন তোমাদের ধর্মীয় মোতাবেক বিয়ে দিয়ে দেবো, এর আগে নয়। রাদীপ মায়ের কথা বুঝে বলে, এর মানে এখন আমাকে হাফ বিয়ে করতে হবে? তুমি যদি মনে করো এটা হাফ বিয়ে তাহলে হাফ বিয়েই, আবার তুমি যদি মনে করো এটা ফুল বিয়ে তাহলে তাই। সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে যে তুমি বিয়েটাকে কিভাবে নিচ্ছ। রাদীপ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর ধীরে ধীরে খাবার চিবোতে চিবোতে সম্মতি দিয়ে বলে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো আম্মু। সুফিয়া খান তীক্ষ্ণ গলায় বলে, আর ইউ শিওর? জি। গ্রেট। সুফিয়া খান উঠে দাঁড়িয়ে যান। মালাকে চলে যেতে বলে রাদীপ ও শুভা দুজনের উদ্দেশ্যেই বলেন, তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে নিজেদের মধ্যে ডিসকাশন করে নিতে পারো। সুফিয়া খান চলে যান। রেখে যান নিস্তব্ধ নীরবতা। রাদীপ শুভা কেউ কারোর সঙ্গে কথা বলেনি, আর না কেউ কারো দিকে তাকিয়েছে। এর মাঝে একবার শুভার গলায় খাবার আটকায়। রাদীপ নিজের পানির গ্লাসটা শুভার দিকে এগিয়ে দিয়ে বলে, আস্তে খান। জি। ব্যাস, এতটুকুই দুজনের মাঝে বাক্য লেনদেন হয়েছে। এরপর আর একটাও বাক্য লেনদেন করতে শোনা যায়নি। মায়ের টিয়ার খোঁজে বাগানের পেছন দিকটায় হাঁটে। আশেপাশে তাকিয়ে টিয়াকে খুঁজছে, ডাকছে টিয়ার নাম ধরে, টিয়া, এই টিয়া, কই তুই? টিয়া। মায়া খানবাড়ির পেছনের গেটের দিকটায় এসে দাঁড়িয়েছে। এই গেট দিয়েও যাতায়াত করা যায়, তবে এটা খানবাড়ির পেছনের গেট বলা হয়। এই গেটে পাহারাদার থাকে না, গেট সব সময় বন্ধ থাকে। আজ খোলা হয়েছে কারণ আজ লোকজন এই গেট দিয়েও যাতায়াত করছে কাজের জন্য। মায়া আশেপাশে খুঁজে টিয়াকে না পেয়ে চলে যেতে নিলে হঠাৎ কেউ মায়াকে পেছন থেকে মুখ জাপটে ধরে। মায়া ভয়ে চিৎকার করতে চেয়ে হাত পা ছুটছে, শক্তিতে মায়া পেরে উঠছে না। লোকটা মায়াকে পেছন থেকে জাপটে টেনে নিয়ে যাচ্ছে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে। মায়া হৃদের গলা শুনতে পাচ্ছে, আসিফের সঙ্গে কথা বলছে বাড়ির সামনে। মায়া লোকটার হাত থেকে নিজের মুখ ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জোর জবরদস্তিতে পারছে না। লোকটা মায়াকে পেছন থেকে মুখ চেপে নিয়ে যাচ্ছে। হৃদ আসিফের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির দিকে ঢুকছিল। খানবাড়ির ভেতরে ঢুকতেই পশ্চিম পাশের এরিয়া দেখা যায়। বিয়েবাড়ি হয়, লাইটিং বেশ করা হয়েছে, দিনের আলোর মতো আলোকিত। মায়া ক্রমাগত লাফাচ্ছে।
হঠাৎ একজন কাজের লোক মাথায় বস্তা নিয়ে এদিকটায় আসছিল। একটা মেয়েকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখেই লোকটা মাথার বস্তাটা ফেলে চিৎকার করে, এই তুই কেডা রে? কারে তুইলা লয়া যাইতাছোস? এই এই তুই কেডা? লোকটার হইচই চিৎকারে হৃদ আসিফ দুজনই বেখেয়ালে পশ্চিম পাশে তাকাতেই দেখে মায়াকে একটা লোক পেছন থেকে মুখ চেপে জোড়াজুড়ি করে নিয়ে যেতে চাচ্ছে। কাজের লোকটার চিৎকারের সঙ্গে সঙ্গে হৃদও চিৎকার করে দৌড়ায় মায়াদের উদ্দেশ্যে। এই হারামির বাচ্চা, দাঁড়া তুই! এই! হৃদের দৌড়ানো দেখে লোকটা তৎক্ষণাৎ মায়াকে ধাক্কা মেরে ফেলে পেছনের গেট দিয়ে লাফিয়ে বেরিয়ে যায়। লোকটার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। মায়া মুখ থুবড়ে পড়ে ইটের ওপর, হাতের কোনোয় ব্যথা পেয়েছে। ব্যাস, হৃদের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে আসে। হৃদকে দৌড়াতে দেখে তারাও কাজকর্ম ফেলে হৃদের পেছনে দৌড়ায়। মুহূর্তের মাঝেই পুরো খানবাড়ির লোকজন দৌড়ে জড়ো হয় খানবাড়ির পেছনে। হৃদ দৌড়ে এসে মায়াকে জাপটে ধরে উঠে দাঁড়ায়। আসিফ লোকটাকে ধরতে লোকটার পেছনে দৌড়ায়। আসিফের সঙ্গে তখনকার কাজের লোকটাও দৌড়ায়। আসিফকে দৌড়ে যেতে দেখে হৃদের ছেলেপেলেরাও সেই দিকে দৌড়ায়। রাদিফ খাওয়া ছেড়ে দৌড়ে আসে। সুফিয়া খান, নিহাল খানও এসেছে। মায়া হৃদকে জড়িয়ে কাঁদছে, ভয় পেয়েছে ভীষণ। হৃদ রাগে চোয়াল শক্ত করে 2 হাত মুঠোয় পিষছে। সুফিয়া খান, নিহাল খান, রাদিফ, আয়ন সকলেই হৃদকে প্রশ্ন করছে কি হয়েছে। আসিফ দৌড়ে আবার গেট দিয়ে ঢোকে। বড় বড় শ্বাস ফেলে বলে, ভাই, ভাবিকে কিডন্যাপ করতে চাওয়া লোকটাকে ধরতে পারিনি। ওরা গাড়ি নিয়ে এসেছিল। দেখে মনে হচ্ছে ওরা পরিকল্পিতভাবেই এই বাড়িতে ঢুকেছিল ভাবিকে কিডন্যাপ করতে। মায়াকে কিডন্যাপ করতে চেয়েছিল কেউ। খবরটা শুনে নিহাল খান, সুফিয়া খান, রাদিফ, আয়ন, আরাফ খান, হেনা খান সহ উপস্থিত সকলেই হতবাক, বাকরুদ্ধ হয়ে গেছে। নিহাল খান মেজাজ দেখিয়ে বলে, কাদের এত বড় সাহস? খান বাড়িতে ঢুকে মন্ত্রী নিহাল খানের ছেলের বউকে কিডন্যাপ করতে চায়? তাদের মুখ দেখেছিস আসিফ? না স্যার, ওরা সবাই মুখে কালো কাপড় পরেছিল, মুখোশধারী। হৃদ রাগে রিরি করছে, কিন্তু মুখে টু শব্দ করছে না। সুফিয়া খান হৃদের রাগের আভাস পেয়ে মায়াকে নিজের কাছে টানতে চেয়ে বললেন, ওকে আমার কাছে দাও হৃদ, ও ভয় পাচ্ছে। সুফিয়া খান হাত বাড়ান মায়াকে নিতে। হৃদ মায়াকে নিজের কাছে টেনে নেয়। মায়ের হাত শক্ত করে চেপে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। মায়া কাঁদছে আর হৃদের বড় বড় কদমের সঙ্গে দৌড়াচ্ছে। আজ একটুর জন্য মায়া অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। হৃদ ঠিক এই বিষয়টার জন্যই কয়েকদিন ধরে মায়াকে নিষেধ করেছিল একা বাইরে না যেতে। কিন্তু মায়া বিষয়টা জানত না। সে টিয়াকে খুঁজতে বেরিয়েছিল। বাড়িতে এত মানুষ থাকতে কেউ মায়াকে খানবাড়ির ভেতর থেকে কিডন্যাপ করতে চাইবে, এই বিষয়টা মায়ার জন্য অকল্পনীয় ছিল। শুধু মায়ের জন্য নয়, খানবাড়ির সবার জন্যই ছিল অকল্পনীয়। হৃদ মায়াকে টেনে ঘরে নিয়ে আসে। মায়াকে ধাক্কা মেরে দেয়ালে ফেলে। শক্ত হাতে মায়ের 2 গাল চাপে। মায়ের গাল দাঁতের মাড়িতে পিষে যেতেই হৃদ রাগে রিরি করে গর্জন করে বলে, বেয়াদবের বাচ্চা, তোরে বলেছিলাম না ঘরের বাইরে যাবি না? কেন গেলি? আমার কথা কানে যায় না? পাগল আমি? না করার পরেও কেন বারবার অবাধ্য হোস? জানের ভয় নাই? মরার যখন পাখা গজাইছে তখন আমি মেরে দিই তোরে। দিই মেরে এখন।